আমি একটু বলতে চাচ্ছিলাম 99 ধারা। শুনেন তাহলে আবার আমরা টোটাল জিনিসটাকে একবারে 5 মিনিটে টাইনে দিব, 5 মিনিটে টাইনে দিব। আমাদের বিষয় হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এটা 96 থেকে 106 ধারা পর্যন্ত বলা হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে। আমাদের 96 এবং 97 দ্বারা মিলে এই সংজ্ঞা দেওয়া হয়েছে, ঠিক আছে। আবার এই সংজ্ঞায় যখন সংজ্ঞা লিখবেন অবশ্যই লিখবেন যে 99 ধারার শর্ত সাপেক্ষে, 99 ধারার শর্ত সাপেক্ষে, ঠিক আছে। 99 ওই সংজ্ঞায় লাগবেন পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে নিজের জানমাল, অপরের জানমাল, সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আক্রমণকারীর আক্রমণ হইতে প্রতিহত করার ক্ষেত্রে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। তাহলে এখানে কয়টা বিষয় বলছে? নিজের জানমাল এবং অপরের জানমাল এবং হচ্ছে সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি কি করছে? আক্রমণকারীর আক্রমণ হইতে প্রতিহত করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলা হয়। তাহলে এই সংজ্ঞা দিলেন, নিচে লিখে দেবেন পেনাল কোড 96 এবং 97। আর সংজ্ঞা যখন শুরু করলেন তখন লিখবেন 99 ধারার শর্ত সাপেক্ষে। 99 ধারায় শর্ত বলতে 99 ধারায় দুইটা শর্ত বলছে। এক নম্বরে বলছে সরকারি কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারী যদি আইনগতভাবে, অর্থাৎ আইনগতভাবে আপনাকে কোনো কাজ করতে বলা হয়, তার দায়িত্ব পালন করে আইনগতভাবে, সেক্ষেত্রে আপনি আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। এখন যদি সরকারি কর্মকর্তা কর্মচারী বেআইনি ভাবে হচ্ছে কোনো কিছু আপনার উপর চাপাই দেয়, সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা বলা হয়েছে 1 নম্বর শর্তে। তাহলে কি বলা হয়েছে? সরকারি কর্মচারীর যে কৃত কার্য মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি না করে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা বলছে 99 1 নম্বর অপশন, 1 নম্বর শর্ত। 2 নম্বরে বলছে যে ক্ষেত্রে আপনার সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অথবা সরকারি সংস্থার সহযোগিতা নেওয়ার সুযোগ থাকবে। কি থাকবে? সহযোগিতা নেওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ আশ্রয় লাভের সুযোগ থাকবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না। এবার আর কোনো সমস্যা আছে 99 ধারায়? না না স্যার। স্যার, এখন এখন বুঝতে পারছি স্যার। বিপুল সমস্যা আছে? রিপন সমস্যা আছে? সমস্যা নাই স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে 99 ধারায় শর্ত দুইটা, খালি এই শর্ত দুইটাই মনে রাখবেন। আর সংজ্ঞা আসলে অবশ্যই লিখবেন 99 ধারার শর্ত সাপেক্ষে। যদি আপনি 99 ধারার শর্ত সাপেক্ষে না লিখেন, এক্সামিনার আপনাকে 1 মার্কও নাও দিতে পারে। কারণ আপনি সব ক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন না, দুইটা ক্ষেত্র আছে সেখানে পারবেন না। এটা গেল। এরপরে আমাদের এরপর হচ্ছে আমাদের 96 আর 97-তে যে বললো, আমাদের 97-তে আইসে কি বলছে? যে আমাদের দেহ সম্পর্কিত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো, আর হচ্ছে সম্পত্তি সম্পর্কিত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো। এটা আমাদের বলা হয়েছে 97 ধারায়, এটা বলা হয়েছে 97 ধারায়। 98-তে এসে বলছে যে অপ্রকৃতিস্থ মানে হচ্ছে মানসিক ভারসাম্যহীন অথবা মানসিকভাবে পাগল অস্বাভাবিক এই সকল ব্যক্তির ক্ষেত্রে, সে যদি আপনাকে মারতে আসে বা সে যদি আপনার কোনো ক্ষতি করতে আসে, আপনার কোনো সম্পত্তি নষ্ট করতে আসে, তার বিরুদ্ধে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা বলা হয়েছে আমাদের 98-তে। এটা বলা হয়েছে আমাদের 98-তে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে 96 এবং 97-তে দুইটা মিলেই সংজ্ঞা দিছে। আবার 97-তেই বলছে আমার আত্মরক্ষার ব্যক্তি অধিকারে দেহ এবং দেহ এবং সম্পত্তি সম্পর্কিত এই দুই জায়গায় প্রয়োগ করা যাবে। এটা বলছে আমাদের 97-তে। 98-তে এসে বলছে যে অপ্রকৃতিস্থ বা পাগল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে, সেক্ষেত্রে এটা বলছে। আর 99-তে আইসা বলছে যে সমস্ত কাজের বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই, যে সমস্ত কাজের বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নাই, অর্থাৎ দুইটা কাজের বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকার নাই, যেটা আমরা ওই যে 96 97-তে সংজ্ঞা দিতে যাই বললাম যে সরকারি ব্যক্তির, সরকারি কর্মকর্তা কর্মচারীর যদি আইনানুগ প্রক্রিয়ায়, বৈধ প্রক্রিয়ায় কোনো দায়িত্ব পালন করতে কোনো কার্যক্রম গ্রহণ করে, সেক্ষেত্রে আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো না। তবে সেখানেও পারবো যদি আমার প্রাণ নাশের হুমকি থাকে, সেখানেও পারবো যে সরকারি কর্মকর্তা কর্মচারী, মনে করেন পুলিশ আমাকে
গ্রেপ্তার করতে গেছে, পুলিশ আমাকে গ্রেপ্তার করতে গিয়ে আমি যদি যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হই, তাও সে, আমি যদি সুস্থ স্বাভাবিক থাকি, আমি যদি কোনো প্রকার খারাপ আচরণ না করি, সেক্ষেত্রে সে যদি আমাকে গুলি করে মেরে ফেলতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো। এটা বলছে 1 নম্বরে 99। আর 2 নম্বরে বলছে যে সরকারি সংস্থার যদি আপনার আশ্রয় লাভের সুযোগ না থাকে, সরকারি সংস্থা বলতে পুলিশ আছে, বিভিন্ন বাহিনী আছে, মেম্বার চেয়ারম্যান আছে, যদি এদের সহযোগিতা আপনার গ্রহণ করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে আপনি যদি থাকে, যদি এদের সহযোগিতা গ্রহণ করার সুযোগ থাকে, সেক্ষেত্রে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 100 ধারায়, 100 ধারায় বলা হয়েছে আপনি যে দেহের ক্ষেত্রে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 99, 100, 103। 99, 100, 103। এই 96 থেকে 106 পর্যন্ত এর ভিতরে 3টা ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর ভিতরে একে হয়েছে 99, 2তে হচ্ছে 100, 3-এ হচ্ছে 103। নোট করে রাখেন। তাহলে আমি এবার যদি 100-তে যাই, আমাদের 100-তে বলছে কি, 100-তে বলছে আমাদের দেহের ক্ষেত্রে, যে ক্ষেত্রে, যে এবার আমার না দেহ ক্ষেত্রে আপনি যে বলছেন নিজের জান এবং অপরের জান, এই যে নিজের জান অপরের জান বাঁচানোর ক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন, এখানে 6টা বিষয় বলা হয়েছে। এখানে কয়টা বিষয় বলা হয়েছে? 6টা বিষয়। 1 নম্বর বিষয় বলছে যদি আপনি এমন কোনো আঘাত, যে আঘাতের ফলে আপনি যদি প্রতিহত না করেন তাহলে আপনার মৃত্যু অনিবার্য, সেক্ষেত্রে আপনি পারবেন। এটা হলো প্রথমত। দ্বিতীয়ত বলছে এমন আঘাত যা প্রতিহত না করলে আপনার গুরুতর জখম অনিবার্য। তাহলে প্রথম বলছে মৃত্যু অনিবার্য, আর দ্বিতীয় বলছে গুরুতর জখম অনিবার্য। আর 3 নম্বরে বলছে আপনার যে ধর্ষণ। 3 নম্বরে আপনার কি বলছে? ধর্ষণ। ঠিক আছে। 4 নম্বরে বলছে অস্বাভাবিক চরিতার্থ। অস্বাভাবিক চরিতার্থ কামলা অর্থাৎ বলাৎকার টলাৎকার যদি করে সমকামিতা, সেক্ষেত্রে এই চরিতার্থ করার জন্য, সেক্ষেত্রে আপনি হচ্ছে 4 নম্বরে স্টেপ নিতে পারেন। আর 5 নম্বরে আপনার অপশন বলছে কি, 5 নম্বরে বলছে মানুষ হরণ বা কিডন্যাপ। আপনি যদি মনুষ্য হরণ অথবা অপহরণ করেন, সেই কিডন্যাপের ক্ষেত্রে আপনার কি করতে পারেন? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারেন। আর 6 নম্বরে হচ্ছে আপনাকে এমন ভাবে অবৈধভাবে কোথাও আটকাই রাখছে, যে আপনাকে অবৈধভাবে কোথাও আটকাই রাখছে, যে এখানে আপনি বিশ্বাস করেন যে কোনো সরকারি সংস্থার সহযোগিতা পাওয়া আপনার সম্ভব না, এবং হচ্ছে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি আশ্রয় পাবেন না, অর্থাৎ সরকারি কোনো সংস্থার আশ্রয় পাবেন না, সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারেন। তাহলে এই 6টা হইল দেহের ক্ষেত্রে, এই 6টা হইছে দেহের ক্ষেত্রে। তাহলে এটা গেল 100 দ্বারা, এটা গেল 100 দ্বারা। আর 103 দ্বারায় যদি যাই আমরা, 103, 103 দ্বারায় বলছে আমাদের 4টার কথা। 1 নম্বরে বলছে যে সম্পত্তি, যে সকল ক্ষেত্রে সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়, এর ভিতরে 1 নম্বরে হয়েছে দস্যুতা। 1 নম্বরে হয়েছে দস্যুতা। ঠিক আছে, যে জোরপূর্বক যদি ফিনাইয়ে মিলাইয়া কোনো জমি জমা দখল করে বাড়ি গাড়ি, সেই দস্যুতা করে। এরপর হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ। রাত্রিবেলায় যদি অপথে গৃহে প্রবেশ করে, এখন প্রশ্ন হলো রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ করলেই কি আমি মাইরে দিব? না, বিষয়টা এমন না। শুধু গৃহে প্রবেশ না, ওখানে আপনার ক্ষতির সম্ভাবনা থাকতে হইবে, ক্ষতি হইতে হইবে সেক্ষেত্রে। আচ্ছা, আর দ্বিতীয়তে বলছে তাহলে প্রথম গেল দস্যুতা, দ্বিতীয় গেল রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ, আর তৃতীয় হচ্ছে বাসগৃহ, ইমারত, তাঁবু, জাহাজে যদি অগ্নিকাণ্ড, কি বলছে, বাসগৃহ, তাঁবু, জাহাজ বা ইমারতে যদি কোনো অগ্নিকাণ্ড সংগঠিত হয়, অগ্নিকাণ্ড সংগঠিত হলে সেখানে যদি কোনো নথিপত্র, কোনো সরকারি সম্পত্তি বা কোনো ব্যক্তির সম্পত্তি, অথবা যে হচ্ছে কোনো জীবন নাশের হুমকি থাকে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। আর 4 নম্বরে সর্বশেষ একটা বলছে চুরি, ক্ষতি, অনধিকার প্রবেশ। ঠিক আছে, চুরি, ক্ষতি, অনধিকার প্রবেশ যে যুক্তিসঙ্গত ভয়ের সৃষ্টি করে, সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। এই 3টে বিষয় যে বললাম, এতটুক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আর এক ভিতরে আমাদের যে বাদ গেল, তাহলে আমরা ভিতরে আপনাদেরকে বলি নাই শুধু 101, 102 সম্পর্কে। আমরা যদি 101 আর 102 সম্পর্কে আপনি বলি, যে 101-এ বলছে যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু সংগঠন ব্যতীত অপর যে কোনো ক্ষতির প্রতি প্রযোজ্য হবে। বলছে কি, যে ক্ষেত্রে অনুরূপ অধিকার, অর্থাৎ আপনার এরকম আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এরকম অধিকার থাকে, ঠিক আছে, এরকম অধিকার, ব্যক্তিগত অধিকার প্রয়োগের প্রারম্ভ ও উহার প্রয়োগকাল থাকে। এখন বিষয় হলো
অর্থাৎ আপনি যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন, এই প্রয়োগটা আপনার কতক্ষণ স্থায়ী হবে, সেই স্থায়ী কাল বলছে 101 দ্বারায়, 101 দ্বারায়। আচ্ছা, এখন ক্লিয়ার করে বলি, মনে করেন আমাকে কেউ এই মুহূর্তে, আমি এখানে বসে আছি, আমাকে কেউ খুন করতে চাইছে, আমাকে কেউ খুন করতে চাইছে, কিন্তু সে আমাকে এখন খুন করতে আইসা যে কোনো কারণে পারে নাই, সে আমাকে আইসা মাইরে টাইরে চলে গেছে। এখন এই মুহূর্তেই আমি তার বিরুদ্ধে হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো। এখন সে এখান থেকে চলে গেছে, আমি মনে করেন কালকে সকালে তাকে মারার জন্য চেষ্টা করলাম, এটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নয়, এটা আপনার অপরাধ, এটা আপনার অপরাধ। অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনার কতটুকু সময় কার্যকর থাকবে এই সম্পর্কে বলা হয়েছে 101-এ। মানে আপনার যে কয়টা কথা বলা হয়েছে দেহের ক্ষেত্রে এবং সম্পত্তির ক্ষেত্রে, আপনার ওই যতক্ষণ সমস্যা থাকবে ততক্ষণই আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনার বলবৎ থাকবে। সমস্যা সমাধান হয়ে যাবে, আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার উড্ড হয়ে যাবে, অর্থাৎ বলবৎ থাকবে না। এটা বলা হয়েছে আপনাদের 101 দ্বারায়। আমরা 102 দ্বারায় দেখবো, 102। 101 দ্বারা নিয়ে কারো কোনো কোশ্চেন? 101 দ্বারায় কারো কোশ্চেন? নাহিদ, বিপুল, আকাশ, না স্যার। কেউ কারো কোনো কোশ্চেন? নাই স্যার। আচ্ছা, কোশ্চেন নাই, তাহলে 101 দ্বারায় বলছে যে আপনি আত্মরক্ষার যে ব্যক্তিগত অধিকার, সেই অধিকার আপনি কতটুকু সময় আপনার স্থায়িত্ব হবে সেটা সম্পর্কে বলা হয়েছে 101 দ্বারায়। ঠিক আছে। আচ্ছা, এরপর বলছে 102 দ্বারায়। 102 দ্বারায় বলছে আপনার দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রারম্ভ এবং উহার ফল। দেখেন, আপনার 101-এ বলা হয়েছে, আপনার 101-এ বলা হয়েছে দেহ এবং সম্পত্তির কথা, আর 102-তে আইসা বলছে শুধু দেহের ক্ষেত্রে, শুধু দেহের ক্ষেত্রে। মনে করেন যে 101-এ বলছে আপনি ওই যে দস্যুতার কথা, জমি জমার কথা, সবগুলোই মিলাই বলছে, কিন্তু 102-তে আইসা আপনার সরাসরি আপনার দেহের কথা বলছে। যদি আপনার কেউ কখনো দেহ বিকলাঙ্গ করে, গুরুতর আঘাত প্রদান করে, বা আপনাকে গুলি করে, আপনাকে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দ্বারা, ছুরি দ্বারা আঘাত করে, সেক্ষেত্রে আপনার ওই স্থায়িত্বকাল ওইটুক সময়, যখন করবে তখনই। আপনি মনে করেন তখন এগেনস্টে কোনো ব্যবস্থা নিলেন না, আপনি সুস্থ হয়ে গেলেন, আপনি 15 দিন পর বা একদিন পর বা পরের দিন সকালে বা পরের দিন দুপুরে তার বিরুদ্ধে হচ্ছে তাকে মারতে গেলেন, এটা আপনার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দেহের ক্ষেত্রে বটায় না। এতটুক বলা হয়েছে, এতটুক বলা হয়েছে। তাহলে এই ছিল আমাদের 96 থেকে 103 পর্যন্ত। 103-এ তো বলছেই যে সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 104-এ যদি দেখি, 104-এ বলছে আমাদের অপর কোনো, দেখেন 104-এ বলছে অনুরূপ অধিকার মৃত্যু ব্যতীত অপর কোনো ক্ষতি সাধনের প্রতি প্রয়োগযোগ্য হয়। যে বলছে আমাদের 104-এ বলছে যে আমরা যদি এই ক্ষেত্র ব্যতীত যে এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকতে পারে, সে যেখানে হচ্ছে আমাদের এই উপরের স্টেপ গুলো ব্যতীত আরো বড় ধরনের ক্ষতি হয়ে যাইতে পারে। যেমন মনে করেন যে আপনি টাকা নিয়ে চইলা গেলেন, যাচ্ছেন দিনের বেলায়, দিনের বেলায় ছিনতাই হচ্ছে, দিনের বেলায় ছিনতাই হচ্ছে। এখন আপনার ওখানে তো দিনের বেলায় যে ছিনতাই হচ্ছে, এই ছিনতাই সম্পর্কে তো কোথাও বলা নাই। যেমন আপনার সম্পত্তির ক্ষেত্রে ওখানে তো ছিনতাইয়ের ক্ষেত্রে বলা নাই। দিনের বেলায় আপনার 3-4 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে আপনাকে ছিনতাই করে, সেক্ষেত্রে আপনি এরকম প্রয়োগযোগ্য যদি ক্ষেত্র থাকে, সেক্ষেত্রেও আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা বলা হয়েছে 104-এ, এটা বলা হয়েছে 104-এ। ঠিক আছে। 105-এ আইসা আবার বলছে, 105-এ আইসা আবার বলছে যে দিনের বেলায় বা হচ্ছে আপনার ছিনতাই কালে যে এইরকম যদি কিছু বিশেষ ক্ষেত্র থাকে যেখানে আপনার এরকম প্রয়োগযোগ্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার থাকে, সেগুলোও শুধু ওই যে সময় আপনার কাছ থেকে ছিনতাই করে নিবে বা হচ্ছে আপনাকে গুলি করে চলে যাবে, সেক্ষেত্রে আপনার ওই সময়টুকুতেই শুধু আপনি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। এইটা এসে বলছে 105-এ, এখানে আর গুরুত্বপূর্ণ কিছু নাই। আমরা যদি 106-তে দেখি, শুধু 106-তে, 6-তে বলছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধনের সম্ভাবনায়। কি বলছে? নিরপরাধ মানে যে ব্যক্তির কোনো অপরাধ নাই, সেই ব্যক্তির ক্ষতি সাধনের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে গুরুতর আঘাত বা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, এই ধারাটা অনেকে বুঝতে পারে না, যে বলছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধনের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে। দেখেন, নিরপরাধ ব্যক্তির ক্ষতির সম্ভাবনার ক্ষেত্রে বলছে কি এরকম, মানে বিষয়টা হচ্ছে এমন যে মনে করেন যে একটা মারামারি লাগছে, দুইজন পথচারী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, দুইজন পথচারী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, এই দুইজন পথচারী হাইটে যাইতেছে। এখন আপনাকে
আর পিছন থেকে মনে করেন অন্য পার্টি দাবাইতেছে মাইরে ফালানোর জন্য বা আপনাকে কোপানোর জন্য বা অন্য কোনো ভাবে আঘাত করার জন্য, সেক্ষেত্রে আপনি কি করছেন, যে দুইজন ব্যক্তি হাইটে যাইতেছে তাদের ভিতরে আপনি পলাইছেন বা তাদের পিছনে লুকাইছেন, একটু সহযোগিতা নিছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার, যদি আপনার কারণে ওই দুইজন ব্যক্তির যদি হয় কোনো প্রকার জখম হয়, সেক্ষেত্রে এটা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে প্রয়োগ হবে, এটা আপনার কোনো অপরাধ হবে না। এই বিষয়টা এখানে বলা হয়েছে যে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধনের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে গুরুতর আঘাত বা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, এই সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রয়োজনে যদি আমাদের বই দেখা লাগে, আমরা একটু 106 আর একটু বই দেখে আসি। এর ভিতরে কারো যদি কোনো কোশ্চেন করা থাকে আপনারা একটু কোশ্চেন করেন, শুনি। ছয় সুন্দর করে আবার বুঝাই দিচ্ছি। এখানে বলা হয়েছে নিরপরাধ ব্যক্তির প্রতি ক্ষতি সাধিত হইবার সম্ভাবনার ক্ষেত্রে, অর্থাৎ নিরপরাধ ব্যক্তির ক্ষেত্রে কোনো ক্ষতি সম্ভাবনা, অর্থাৎ আপনি কোনো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের গ্রহণ করতে যাচ্ছেন, আপনার এই ব্যক্তি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার গ্রহণ করতে যাইয়া যদি কোনো নিরপরাধ ব্যক্তির একটু ক্ষতি হইয়া যায়, সেক্ষেত্রে সেই ক্ষতির জন্য আপনার অপরাধ হবে না। সেই ক্ষতির জন্য আপনার অপরাধ হবে না। যে উদাহরণটা দিলাম, মনে করেন আপনাকে 3-4 জন লোক দাওয়াইয়ে বেড়াইতেছে, আপনাকে মাইর দিবে, আপনাকে মেরে ফেলবে, অথবা হচ্ছে আপনাকে গুরুতর জখম করবে, সেক্ষেত্রে আপনি রাস্তা দিয়ে দৌড়াইতেছেন, সামনে দেখছেন 4-5 জন পথচারী, এই পথচারীর পাশে আপনি লুকাইছেন, এখন কোপ দিছে অথবা সেনা দিয়া সেনা মারছে, আপনার গায়ে পড়ে নাই, যাইয়া ওদের কারো গায়ে পড়ছে, অথবা গুলি করছে, গুলি আপনার গায়ে পড়ে নাই, ওদের কারো গায়ে পড়ছে, এখন ওরা একজন জখম প্রাপ্ত হইলো, সেক্ষেত্রে এটা আপনার অপরাধ হবে না, সেটা আপনার অপরাধ হবে না। এখানে আপনি নিজের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। কারো কোনো সমস্যা থাকলে বলেন। না স্যার, এখন বুঝতে পারছি। এই নাহিদ কি অবস্থা? নাহিদ তো কিছু বলে না, নাহিদ কি ঘুমাই গেল নাকি? বলি, আপনাদের গতকালকে বলছিলাম 34 ধারা, 34 ধারায় আমরা বলছিলাম যে হচ্ছে যদি একাধিক ব্যক্তি একই মিলে একই কাজ সম্পন্ন করে, অর্থাৎ এখানে যদি কারো দোষ কারো কম বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে সবাই সমদোষে দোষী হবে। আর এইখানে আপনার 109-তে আইসা বলছে দুষ্কর্মে সহায়তাকারীর বেলায়, যে দুষ্কর্মে মনে করেন একটা খারাপ কাজে সহায়তা করছে, একটা অপরাধ করতে সহায়তা করছে, সেই সহায়তাকারীর বেলায় কি বলছে, বিধানার্থে কোনো স্পষ্ট বিধান নাই, কোনো বিধান নাই, বলছে কি সেই ক্ষেত্রে কোনো স্পষ্ট বিধান নাই, এটা বলা হয়েছে 109 ধারায়। সেক্ষেত্রে কার্যক্রম কি, এখানে এই অধ্যায়টা আমরা পড়তেছি অপরাধে সহায়তা সম্পর্কিত, ঠিক আছে? এখানে বলছে সেক্ষেত্রে কি বিধান সেটা বলছে, সেক্ষেত্রে এটা আদালতের উপরে ডিপেন্ড করবে। এখানে কিছু উদাহরণ দিছে, কিছু উদাহরণ দিছে, একটু উদাহরণটা শুনেন। বলছে সরকারি কর্মচারী, সহায়তাকারী কি স্যার সমান আর কি অপরাধী নাকি? মনে করেন আপনি এখন পালাই যাইবেন, আপনি একটা অন্যায় করছেন, আপনি এখান থেকে পালাই যাইবেন, এই আপনি যে পালাই যাইবেন, এখন আপনার কাছে ভাড়া টাকা নাই, আমি আপনাকে 5,000 টাকা ধার দিলাম, এই যে আমি আপনাকে অপরাধের সহায়তা করলাম, ঠিক আছে? এই অপরাধের সহায়তা করলাম, এর শাস্তি কতটুকু হইবে, সমদোষে হইবে কি বিনা দোষে হইবে এটা বলা নাই। কিন্তু আমাদের 34 ধারায় বলা হয়, বুঝতে পারছি। কিন্তু আমাদের 34 ধারায় বলা হয়েছিল যে যদি একই কার্য সম্পন্ন করে, সহায়তাকারী মানে কিন্তু একই কার্য সম্পন্ন না। 34 ধারায় আমাদের কি বলছিল, 34 ধারায় বলছিল যে যদি ততোধিক ব্যক্তি বা একাধিক ব্যক্তি মিলিত হয়ে একই কাজ সম্পন্ন করে, সেখানে যদি একজনের দোষ কম বেশি থাকে অথবা কারো দোষ নাই থাকে একজনের, সেক্ষেত্রে সমদোষে দোষী। ওখানে কিন্তু কোনো সহায়তার কোশ্চেন আসে নাই, ঠিক আছে? বুঝতে পারছেন? একটা উদাহরণ দেই, একটা উদাহরণে আমাদের বলছে, আমাদের একটা উদাহরণ যদি দেখি যে ক হচ্ছে একজন কর্মচারী, ক হচ্ছে একজন সরকারি কর্মচারী, খ কে খ কে ক্ষয়ের সহকারী কার্যাবলী, মানে হচ্ছে খ হচ্ছে কে, এই খ হচ্ছে কয়ের সহকারী কার্যাবলী, ঠিক আছে? যে তাইলে হচ্ছে ক একজন সরকারি কর্মচারী আর খ একজন ব্যক্তি, সে হচ্ছে এই সরকারি কর্মচারীর সব মানে কার্যাবলী সম্পাদন করে। সোজা কথা যদি বলি যে ওর অফিস সহকারী ধরেন, খ হচ্ছে এর অফিস সহকারী। এখন একটা কার্য সম্পাদনকালে খ কি করছে, ককে কিছু টাকা প্রদান করছে সহানুভূতির জন্য, যে স্যার কাজটা করে দেন, স্যার কাজটা করে দেন। এবং খ কি করছে, যে এই যে ঘুষ গ্রহণ করছে এবং ককেও কিছু টাকা দিয়েছে, 161 দ্বারা বর্ণিত অপরাধে সহায়তা করিয়াছে বলিয়া গণ্য হইবে। তাইলে এই যে বিষয়টা হয়েছে, এখানে এই যে কিছু টাকা দিল ক্ষয়ের মাধ্যমে ককে,
এর মানে অবশ্যই খ সহায়তা করছে। তাহলে এই যে খ সহায়তা করিয়েছে, এইটা আমাদের 161 দ্বারা বলে, অর্থাৎ এই দণ্ডবিধির 161 দ্বারা বলে সহায়তা করিয়েছে বলে গণ্য হইবে। কিন্তু এইটার কি অপরাধ হবে সেটা আমাদের ওই পর দণ্ডবিধিতে যাইয়া ওখানে ওই 160 থেকে পরের ধারাগুলোতে বলা হয়েছে। এটা বলা হয়েছে এই ধারায়, আর গুরুত্বপূর্ণ কিছু নাই। না বুঝলে আবার বলেন। হ্যাঁ, এখানে হ্যাঁ। এখানে কয়ের কি অপরাধ হবে আর ক্ষয়ের কি অপরাধ হবে? এখানে কি দুজনের একই অপরাধ হবে নাকি কয়ের অপরাধটা বেশি হবে, ক্ষয়ের অপরাধটা কম হবে স্যার? অবশ্যই কয়ের অপরাধটা খ হইছে, কারণ খ হইছে আপনার দুষ্কর্মে সহায়তা করছে। ঠিক আছে, খ হইছে জি একটু স্যার। দুষ্কর্ম। আর এখান থেকে একটা এই 120 থেকে একটা 120-এর প থেকে একটা আসতে পারে, এমসিকিউ আসতে পারে। প্রথমত বলা হলো যে একটা অবৈধ কাজ করতে সর্বনিম্ন কয়জন লোক লাগে বলতে পারবেন? স্যার অবৈধ দুই বা ততোধিক ব্যক্তি। দুই বা ততোধিক। সাধারণত যে আমাদের অবৈধ কাজ অর্থাৎ অপরাধমূলক অবৈধ কাজ, কারণ একা একা যে করে চুরি, এটাও তো একটা অপরাধ। কিন্তু আমি বলছি অবৈধ কাজ, চুরি আর অবৈধ কাজ কিন্তু এক না। চুরি আর অবৈধ কাজ এক না। ঠিক আছে, এই অবৈধ কাজের কথা এখানে বলছে, অপরাধমূলক কাজের কথা বলছে এখানে দুই বা ততোধিক কথা বলছে। এখানে সর্বনিম্ন 2 জন লাগবে অথবা ততোধিক লাগবে। যে এই দুই কে আর একটা বিষয় আছে, একের অধিক একাধিক, দুইয়ের অধিক ততোধিক। এই বিষয়টা মনে রাখবেন যে একের অধিক একাধিক আর দুইয়ের অধিক ততোধিক। এটা দুইয়ের অধিক মানে 2000ও হইতে পারে, ততোধিক হইতে পারে। তাহলে এটা বলছে যে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা যদি আসে, তাহলে প্রথমে কি হইবে, আপনার দুই বা ততোধিক ব্যক্তি কোন অবৈধ কার্য, ঠিক আছে, অথবা বৈধ নহে এমন কোন কার্য যদি সম্পাদন করিতে থাকে বা সম্মত হয়, এই বলে চুক্তি হয়, তাহলে তাদের এই কার্যকে অপরাধমূলক কার্য বলে। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি মিলে যদি যে অবৈধভাবে কোনো কার্য সম্পাদন করে অথবা কাজটি বৈধ নয় জেনেও তারা কোনো কার্য সম্পাদন করে, তাহলে তাদের এই কাজকে কি বলা হয়, অপরাধমূলক ষড়যন্ত্রমূলক কাজ বলা হয়। এখানে এটা বলছে, দুই বা ততোধিক ব্যক্তি। এখানে দুইটা শর্ত দিয়েছে। এক নম্বরে কোনো অবৈধ কার্য, এক নম্বরে কি বলছে, অবৈধ কার্য। আর দুই নম্বর বলছে অবৈধ নহে এমন কোন কার্য অবৈধ উপায়ে, অর্থাৎ যে কাজটা অবৈধভাবে করা লাগে না কিন্তু সেটা অবৈধভাবে তারা অবৈধ উপায়ে সম্পাদন করেছে বা করাইতে সম্মত হয়েছে এবং চুক্তিবদ্ধ হয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র বলিয়া অভিহিত হইবে। ঠিক আছে, অপরাধমূলক ষড়যন্ত্র বলিয়া অভিহিত হইবে, এতটুকু বলছে। ব্যাখ্যা বলছে অবৈধ কার্যটি অনুরূপ চুক্তির চূড়ান্ত লক্ষ্য না উক্ত লক্ষ্যের আনুষঙ্গিক তাহা বিবেচ্য নয়। অর্থাৎ তারা একটা অবৈধ চুক্তি করছে, দুইজনে মিলে একটা অবৈধ চুক্তি করছে, এই অবৈধ চুক্তিটি করার পরে তারা কাজ করছে, এই কাজ সফল হবে কি হবে না সেটা চূড়ান্ত বিষয় নয়। এটা চূড়ান্ত বিষয় নয় যে হচ্ছে তাদের কাজ সফল হবে কি হবে না, মধ্যপথে তারা ধরাও খাইতে পারে, এটা বিষয় নাই। কিন্তু তারা চুক্তিবদ্ধ হয়েছে, এর মানে তারা অপরাধমূলক ষড়যন্ত্র করছে। এটা বলা হয়েছে আমাদের 120-এর পদারায়, দণ্ডবিধির 120-এর পদারায়, যে অবৈধ কার্যটি অনুরূপ চুক্তির চূড়ান্ত লক্ষ্য না উক্ত লক্ষ্যের আনুষঙ্গিক তাহা বিবেচ্য নহে, যে কথাটা বললাম যেটা বিবেচনায় নয়। এই ধারা নিয়ে, আচ্ছা এই ধারাটা সম্পর্কে আরেকটু বিষয় শুনেন। এই ধারাটা সম্পর্কে তাহলে আমাদের কয়টা জিনিস বলছে? এক নম্বরে বলছে দুই বা ততোধিক ব্যক্তি। এক নম্বরে কি হয়েছে, দুই বা ততোধিক ব্যক্তি সম্মত হইবেন, আগে নিজেরা সম্মত হইবেন। দুই নম্বরে বলছে কোনো অবৈধ কাজ করিতে, কি করবে, অবৈধ কাজ করিতে। তাহলে দুই বা ততোধিক ব্যক্তি সম্মত হয়ে কোনো অবৈধ কাজ করিতে সম্মত হইবে। আর তিন নম্বর বলছে কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে, বলছে কি অবৈধভাবে করিতে। আর দুই নম্বরে বলছে যে কাজটা বৈধ সেটা অবৈধভাবে করতে। ঠিক আছে, তাহলে তিন। আর চার নম্বর বলছে ষড়যন্ত্রে কোনো কাজ করা হইয়াছে, যে এইরূপ ষড়যন্ত্রে কোনো কাজ করা হইয়াছে। তাহলে মনে রাখেন যে দুই বা ততোধিক ব্যক্তির কথা বলছে, কোনো অবৈধ কাজ করিতে করবে এই জন্য সম্মত হয়েছে বলছে। আর তিন নম্বরে বলছে বৈধ কাজ কিন্তু করবে অবৈধ বিষয়ে, কিন্তু করবে অবৈধভাবে, এটার কথা বলছে। আর চার নম্বরে বলছে যেটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে করছে, অর্থাৎ ইহাই হচ্ছে একটা অপরাধমূলক ষড়যন্ত্র। এখন যদি আপনারা সংজ্ঞা দেন, সংজ্ঞা এভাবেও দিতে পারবেন যে দুই বা ততোধিক ব্যক্তি সম্মত হয়ে কোনো অবৈধ প্রক্রিয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে কোনো কাজ সম্পন্ন করাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলা হয় দণ্ডবিধির 120-এর ক দ্বারা। দণ্ডবিধির 120-এর
কদারা, নিচে খালি লিখে দেবেন কদারা। আশা করি আর এতটুকু বুঝতে কোনো সমস্যা নাই। আমাকে বলেন হতে পারে। তাহলে আমরা গেল 120-এ গেল অপরাধমূলক ষড়যন্ত্র। আর এই অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি, আমরা যদি অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির কথা বলি তাহলে এটা মৃত্যুদণ্ড হইতে পারে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে, অথবা 2 বছর, সর্বনিম্ন হইবে 2 বছর, সর্বনিম্ন 2 বছর সময়ের জন্য সশ্রম কারাদণ্ড। যদি 2 বছর হয়, সর্বনিম্ন 2 বছর হয়, সেক্ষেত্রে হবে সশ্রম কারাদণ্ড। যদি না বোঝেন আবার বলেন। অথবা উভয় দণ্ড হতে পারে, অথবা উভয় দণ্ড হতে পারে, কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ড হতে পারে। এটা বলা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য। এই যে 120-এর খ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি মামলা হয়, মামলা হলে কিন্তু 120-এর ক্ষয় হবে, কারণ আমি আগেই বলেছি যে মামলা হয় সবসময় দণ্ডের দ্বারায়। মামলা কিন্তু সংজ্ঞার দ্বারায় হবে না, মামলা হবে দণ্ডের দ্বারায়, ঠিক আছে? এটা আগেই বলছি যে প্রত্যেকটা আইনে মামলা হবে দণ্ডের দ্বারায়, অর্থাৎ সংজ্ঞার দ্বারায় কোনো মামলা হবে না। তাহলে যদি আমি এখান থেকে আপনাদের আবার একটু বলি, তাহলে বিষয় হচ্ছে কি আমাদের, যে এটাই বলছে 1 নম্বরে মৃত্যুদণ্ড হইতে পারে। অর্থাৎ এখন বলতে পারেন যে স্যার এই সামান্য বিষয়টার জন্য মৃত্যুদণ্ড হইবে? অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক ষড়যন্ত্র সে কত বড় অপরাধ করবে সেটা তো এখানে বলা হয় নাই। ছোট অপরাধ করলে ছোট পানিশমেন্ট হবে, তাহলে এখানে মৃত্যুদণ্ড হইতে পারে। তারপরে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হলেও হতে পারে। আর সর্বনিম্ন সাজা হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্রের 2 বছর। সর্বনিম্ন সাজা 2 বছর, যদি কোনো ম্যাজিস্ট্রেট সাজা প্রদান করে সর্বনিম্ন তাকে 2 বছরের সাজা প্রদান করতে পারবে। এটা বিষয় নিয়ে বুঝতে কারো সমস্যা থাকলে বলেন, অথবা অর্থদণ্ড সহ উভয় দণ্ড প্রদান করা যাবে। আচ্ছা, তাহলে আমাদের বিষয় হলো এটা স্যার বলছে। হ্যাঁ বলেন, বলেন। যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কি এটা সশ্রম কারাদণ্ড হয় নাকি বিনাশ্রম কারাদণ্ড হয় স্যার? উভয় অবশ্যই। দণ্ডে হতে পারে স্যার। গতকালকেই এটা পড়াইছি 53 ধারায়। যারা ছিলেন দণ্ড, গতকালকে যারা ছিলেন মনে থাকার কথা বলছিলাম যে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলে অবশ্যই সশ্রম হবে, অবশ্যই সশ্রম হবে, অবশ্যই সশ্রম হবে। বিনাশ্রম হওয়ার কোনো সুযোগ নাই। কারো যদি যাবজ্জীবন কারাদণ্ড হয় অবশ্যই সশ্রম হবে। আমরা 53 ধারায় গতকালকে পড়ে আসছি স্যার গতকালকে। সশ্রম এবং বিনাশ্রম এর মধ্যে পার্থক্য কি স্যার, এইটা একটু বলেন হ্যাঁ, স্যার। এই যে ঠিক আছে, গতকালকের ক্লাস মনোযোগ দিয়ে তাহলে শুনেন নাই। সশ্রম আর না না বিনাশ্রমের স্যার, কালকে তো ছিলাম না আমি স্যার, আপনার শোনেন, ছিলাম। সশ্রম আর বিনাশ্রমের কাজকর্মের ভিতর পার্থক্য। সশ্রম মানে হচ্ছে ওই জেলখানার ভিতরে হচ্ছে ওখানে কাজকর্ম করা লাগে, ওই যে খেতে কৃষি খামারি করা লাগে, কাজকর্ম করে এরপর খাওয়া লাগে। আর অথবা দেখা যায় যে ওই যে জেলখানায় ওই ঝাড়ু মারু ওইসব কাজ বাজ করতে হয়, ঠিক আছে? আর বিনাশ্রম মানে হচ্ছে কোনো কাজ বাজ করতে হয় না, থাকে ঘুমায় খায় লয়, এই তো খেলাধুলা করে, এই। কি বুঝলেন? স্যার বুঝছি স্যার, এইটা জানতাম না স্যার। আচ্ছা ঠিক আছে, এতটুকু এটা কিন্তু গতকালকের দ্বারায় বলে আসছি যে সশ্রম আর বিনাশ্রম। 53 ধারায় পড়াইছি যে 6 প্রকার দণ্ড, স্যার মনে কালকে আছে? তো অ্যাবসেন্ট ছিলাম স্যার, কালকে তো ক্লাস করতে পারি না। আচ্ছা ঠিক আছে, গতকালকের ক্লাসটা একটু দেখে নিবেন। শুনেন, ক্লাস একটা মিস করলে একটু দেখে নিবেন, এতে আপনার সুবিধা হবে। আমি তো গ্রুপে দিয়ে দেই। আজকে শুধু দ্বিতীয় পার্ট দিব, প্রথম পার্ট দিব না, ঠিক আছে? তাহলে আমাদের বিষয় হলো যে তার প্রথম পার্টে রেকর্ডে একটু সমস্যাও হয়েছে, রেকর্ড ভিতরে কাইটে গেছে, এই হয়েছে। তাহলে আমাদের বললাম কি যে অপরাধমূলক এই যে অপরাধমূলক ষড়যন্ত্রের কিন্তু সাজা আছে ব্যাপক, সর্বনিম্ন 2 বছর। এ দ্বারায় মামলা হয় কিন্তু, এ দ্বারায় মামলা হয়। আর এখানে একটা বিষয় হলো, যদি এই অপরাধমূলক ষড়যন্ত্রে, অপরাধমূলক ষড়যন্ত্রে যে সহায়তা করবে সেও সমান দোষে দোষী হবে, সেও সমান দোষে দোষী হবে। এটা মনে রাখবেন যে যে ব্যক্তি সহায়তা করবে সেও সমান শাস্তি পাবে, সেও সমান শাস্তি পাবে। এটা মনে রাখতে হবে। এটা কিন্তু স্পষ্ট করে এখানে বলে দিছে যে যে ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রে সহায়তা করবে সেও সমান শাস্তি পাবে। একটু আগে আমরা পড়ে আসছিলাম এক জায়গায়, যে 109-তে মনে হয় পড়ে আসছিলাম, যে স্পষ্ট করে না, এখানে কিন্তু ধারায় সরাসরি স্পষ্ট করে বলে দিছে যে অপরাধমূলক ষড়যন্ত্রে যে সহযোগিতা করবে বা সহায়তা করবে সেও সমান শাস্তি পাবে। গুরুত্বপূর্ণ ধারা, এই ধারায় মামলা হয়। এই ধারায় 5ই আগস্টের পর বেশ কিছু মামলা হয়েছে। এই যে আপনি মনে করেন 124, এই যে 124 আর 124-এর পর মামলা হবে, 124-এর পথে মামলা হবে, 124-এর পথে। এ ধারায় বলা হয়েছে কি, কোন আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধ্য করিবার বা বাধা দান করিবার অভিপ্রায়ে রাষ্ট্রপতি সরকার প্রমুখকে আক্রমণ করণ। দেখেন, যে এখানে বলছে যে আমাদের কোনো আইনত প্রক্রিয়া যেটা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা সরকার কর্তৃক প্রদান করা হয়েছে, যদি সেটাকে বাধা প্রদান করা হয়, যদি আক্রমণ করা হয়, বাধা প্রদান করা হয় এবং আক্রমণ করা হয়, তাহলে রাষ্ট্রদ্রোহের মামলা হবে, তাহলে রাষ্ট্রদ্রোহের মামলা হবে। এটা হচ্ছে আমাদের। তাহলে এখানে কি বলছে 124-এ, রাষ্ট্রপতি, গভর্নর প্রমুখ ব্যক্তিকে কোনো আইনানুগ ক্ষমতা প্রয়োগে
বাধ্য করার অথবা উহার প্রঘাতে বিরত রাখার আক্রমণ, বিরত রাখার অর্থাৎ রাষ্ট্রপতি অথবা গভর্নরকে যদি কোনো প্রকার আইনানুগ কাজ করতে যে হচ্ছে বাধ্য করি আমরা, অথবা হচ্ছে করতে বাধা প্রদান করি, তার শাস্তি সম্পর্কে এখানে বলা হয়েছে। তাহলে এটা বলা হয়েছে 124-এ, আর মামলা হবে 124-এর কয়, মামলা হবে 124-এর কয়। এখানে শাস্তির কথা বলা নাই, 24-এ শুধু এতটুকু বলা হয়েছে। ঠিক আছে, 24-এ শুধু এতটুকু বলা হইয়াছে। এবার আমরা 24-এর কয় দেখি। 24-এর কয় বলছে তাহলে রাষ্ট্রদ্রোহ। তাহলে এখানে যে 24-এ 124-এ যে অন্যায় করলেন, 124-এর পথে আইসে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে। এই রাষ্ট্রদ্রোহ মামলা যদি এমন হয় তাহলে আপনার সর্বনিম্ন সর্বনিম্ন 3 বছর হবে। ঠিক আছে, 3 বছর মেয়াদী কারাদণ্ডে, সর্বনিম্ন 3 বছর মেয়াদের কারাদণ্ড হবে, অথবা অর্থদণ্ড হবে, অথবা উভয় দণ্ড হবে। এখন প্রশ্ন হতে পারে উভয় দণ্ড বলতে কি? একই সাথে যদি ম্যাজিস্ট্রেট আদেশ করে যে তার 2 বছরের কারাদণ্ড প্রদান করা হলো এবং তাকে 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হলো, এইটা মানে হচ্ছে উভয় দণ্ড, এটা মানে হচ্ছে উভয় দণ্ড। এ সম্পর্কে বলা হয়েছে রাষ্ট্র দ্বারায়। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ ধারা, এটা অবশ্যই পড়বেন। এই দ্বারায় আমাদের অনেকগুলো মামলা হয়েছে বিগত 1 বছরে, এটা আমরা একটু পড়বো। তো এই জন্য তাহলে আপনার এখানে এটা গেল। আমরা যদি এখানে দেখি যে এখানে সর্বোচ্চ শাস্তি হয়েছে যাবজ্জীবন। এই ধারায় সর্বোচ্চ শাস্তি হয়েছে যাবজ্জীবন, অর্থাৎ যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। আর সর্বনিম্ন যার হয়েছে 3 বছর কারাদণ্ড। এই কারাদণ্ড সশ্রম হবে না বিনাশ্রম হবে এটা কিন্তু বলা হয় নাই, যে সশ্রম হবে না বিনাশ্রম হবে এটা বলা হয় নাই। সর্বোচ্চ সর্বোচ্চ হবে যাবজ্জীবন, আর সর্বনিম্ন হবে 3 বছরের কারাদণ্ড যদি কেহ এই রাষ্ট্রদ্রোহ মামলায় পতিত হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা? নাহিদ, না সমস্যা? স্যার, বুঝতে পারছি।